নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। দেখো, আজকে আমরা যে ক্লাসটাতে উপস্থিত হয়েছি সেই ক্লাসটাতে আমরা আজকে পড়ব ট্রেড থিওরি। আমরা আগের ক্লাসে বা বিগত ক্লাসে আমরা পড়েছিলাম টাইপ থিওরি। টাইপ থিওরির আমরা বেশ কয়েকটা থিওরি পড়েছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হলো ট্রেড থিওরি। ট্রেড থিওরি কি না, পার্সোনালিটি ট্রেড অ্যান্ড থিওরি। এটা কোথায় আছে আমাদের 1.1.1, তাতে আছে 5.3-তে। ঠিক আছে, তো এই যখন আমরা ট্রেড থিওরি পড়বো, সেই ট্রেড থিওরি পড়তে গেলে আমাদের প্রথমেই যে নামটা ভেসে আসে সেটা হলো আইজেঙ্ক থিওরি। কার থিওরি না, আইজেঙ্কের থিওরি। এই আইজেঙ্কের থিওরিটা কি হয়েছে এখানে না, তিনটে ডাইমেনশন আমরা দেখতে পাই, 3 dimensions অফ পার্সোনালিটি। কি দেখতে পাচ্ছি? 3 dimensions অফ পার্সোনালিটি। সেটা কি কি? একটা সাইকোটিসিজম, সাইকোটিসিজম। 2 নম্বরে এক্সট্রোভার্সন ভার্স ইন্ট্রোভার্সন, এক্সট্রোভার্সন ভার্স ইন্ট্রোভার্সন। এবং 3 নম্বরে একটা নরমালসি ভার্স নিউরোটিসিজম, নরমালসি ভার্স নিউরোটিসিজম। তো এই সাইকোটিসিজমটা কি না, সাইকোটিজমটা প্রথমে আমরা দেখি যে এই যে এক একটা টাইপের কথা বলা হয়েছে, এই সাইকোটিসিজম টাইপের যে ব্যক্তি তারা কিরকম হবে না, নিঃসঙ্গ হবে। তারা একা থাকতে পছন্দ করবেন, তারা একদম নিঃসঙ্গ। তাদের মধ্যে আর কি দেখতে পাবো, তারা অসংবেদী, মানে সংবেদী নন। সংবেদী শব্দটার অর্থ কি? সংবেদী মানে যখন তুমি কোনো একটা বিষয় হয়তো দুঃখ পাচ্ছ, সেও যদি সেই বিষয়টা দেখে সত্যিকারে সে যদি দুঃখ পায়, তাহলে তখন সেটা সংবেদী। কিন্তু অসংবেদীটা কি জিনিস না, যে তার যে আবেগটা, সেই আবেগটা বুঝতে পারে না, সেটাই হলো অসংবেদী। তারা আত্মকেন্দ্রিক হয়। কিরকম হবে? আত্মকেন্দ্রিক, মানে নিজের স্বার্থটাই শুধু চিন্তা করবে, নিজের স্বার্থ চরিতার্থই করবে, অন্য কারোর কোনো ভালো বা মন্দ বিচার করবে না। ঠিক আছে, নেক্সট তারা লাজুক প্রকৃতির হবে। তারা সবার সাথে মিশবে না, একদম লাজুক প্রকৃতির। একটু কথা বলবে কম, সবার সাথে মেলামেশা করবে কম, এই টাইপের হয়ে থাকে। এইটা গেল সাইকোটিসিজম। এরপর দেখো এক্সট্রোভার্সন ভার্স ইন্ট্রোভার্সন। এই এক্সট্রোভার্সন এবং ইন্ট্রোভার্সনটা কি জিনিস না, একটা হলো অন্তর্মুখী আর একটা হলো বহির্মুখী। ইন্ট্রোভার্সন মানে অন্তর্মুখী আর এক্সট্রোভার্সন মানে বহির্মুখী। আচ্ছা, এই বহির্মুখী আর অন্তর্মুখীটা কি জিনিস? দেখো, আমরা এমনিতে যখন আমাদের ক্লাসের মধ্যে আমরা দেখতে পাই যে কিছু ছেলে আছে, দেখবে অ্যান্সার দেওয়ার জন্য স্যার আমি বলবো, স্যার আমি বলবো, সে নিজেকে প্রকাশ করার চেষ্টা করবে, সে নিজেকে ব্যক্ত করার চেষ্টা করবে সবার সামনে, সে নিজেকে পাবলিসিটি চায় সে খুব। সেইটা হচ্ছে এক্সট্রোভার্সন, মানে যে পাবলিসিটি চাইছে, যে চাইছে সমস্ত তার নিজের সমস্ত জিনিস সবাই জানুক, সে প্রকাশ করতে চাইছে স্বতঃস্ফূর্ত ভাবে, সেইটা হচ্ছে এক্সট্রোভার্সন। আর ইন্ট্রোভার্সনটা কি জিনিস না, ইন্ট্রোভার্সন হলো অন্তর্মুখী। অন্তর্মুখী মানে যার দিকটা থেকে সবসময় ভেতরের দিকে, মানে সে কিছু প্রকাশ করতে চাইবে না, সে চুপচাপ থাকবে, আমার জিনিস আমারই থাক, আমি কাউকে অত দেখাতে রাজি নেই, আমি আমার নিজের মধ্যে থাকবো, আমার তো সবার সাথে সঙ্গতা প্রয়োজন নেই। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে ইন্ট্রোভার্সনের মধ্যে আসছে। আরেকটা আছে নরমালসি ভার্স নিউরোটিসিজম। এই নরমালসি আর নিউরোটিসিজমের মধ্যে তফাৎ কি না, একটা স্বাভাবিক আর একটা মনোবিকার। স্বাভাবিক মানে দেখবে আমরা যখন বাইরে বেরোই, যখন ক্লাসে যাই, সেখানে কিছু স্টুডেন্ট আছে যারা একদম স্বাভাবিক নরমাল, না এটা এর কোনো বৈশিষ্ট্য আলাদা করে দেওয়া যাবে না। কিছু থাকে মনোবিকার। মনোবিকার মানে এই তুই সাইকো নাকি, জাস্ট এই শব্দ আমার বলবো, তুই সাইকো নাকি, তুই একটা সিম্পল জিনিসকে তুই ক্রিটিক্যাল ভাবে ভাবছিস। এই যে এই ভেদটা, একজন স্বাভাবিক আর একজন একটু সাইকোলজিক্যাল থিঙ্কিং, মানে সে এমন একটা চিন্তা ভাবনা করে যেটা কারো মাথার মধ্যে আসবে না। ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে এই মনোবিকার। তো এরপর আমরা দেখবো যে আইজেঙ্কের আমরা 3টে ডাইমেনশন পেলাম।
তিনটে ডাইমেনশনের মধ্যে একটা সাইকোটিসিজম, এক্সট্রোভার্সন, ইন্ট্রোভার্সন, নরমালসি ভাগ নিউরোটিসিজম। আরেকটা যেটা এই তিনটে পেলাম, এর পরের অংশটা যেটা সেটা হলো শিক্ষাগত ভূমিকা। তো এই ক্লাসে এই ধরো যে কোনো একটা যখন আমরা কোনো জিনিস পড়ি তার একটা শৈক্ষিক তাৎপর্য থাকে, তার একটা শৈক্ষিক ভূমিকা থাকে। সেই শৈক্ষিক তাৎপর্যটা এখানে কি না, একটা ক্লাসের মধ্যে যদি একজন টিচার খুব স্পষ্টভাবে খুব ভালোভাবে স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারেন যে এ এক্সট্রোভার্সন না ইন্ট্রোভার্সন, এ সাইকোটিসিজম নাকি এ কি বলবো নিউরোটিসিজম, এ কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, যদি আমি সেই বিষয়টাকে বুঝতে পারি তাহলে কি হবে, তাহলে আমি ক্লাসটাকে পরিচালনা ঠিক সেইভাবে করতে পারবো। হ্যাঁ কি না, আমরা ঠিক ক্লাসটাকে সেইভাবে পরিচালিত করতে পারবো। তার কারণ ক্লাসটাকে পরিচালনা করার জন্য স্টুডেন্টদের যে মানসিক স্থিতি, স্টুডেন্টদের যে ব্যক্তিগত বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, সেইটা কিন্তু টিচারের অবগত হওয়ার প্রয়োজন অবশ্যম্ভাবী। বোঝা গেল? তো সেইটা যদি জানতে পারি তাহলে আমরা ক্লাসটাকে ঠিকঠাক ভাবে পরিচালিত করতে পারবো। এটাই হচ্ছে শিক্ষাগত ভূমিকা বা শৈক্ষিক তাৎপর্য আইজ্যাঙ্কের। হয়ে গেল আমাদের আইজ্যাঙ্ক থিওরি। এরপর দেখো আমরা যেটা পড়বো সেটা হলো ক্যাটেলের থিওরি। ক্যাটেলের যখনই আমরা ক্যাটেলের কথা বলবো, ক্যাটেলের কথা বলতে গেলে আমাদের 16টা ফ্যাক্টরের কথা মনে পড়ে যায়। ঠিক আছে, ক্যাটেলের 16টা থিওরির কথা মনে পড়ে যায়। তার আগে দেখবো এই ক্যাটেল ছিলেন একজন আমেরিকান। আচ্ছা, আইজ্যাঙ্ক ছিলেন কিন্তু জার্মানি, ঠিক আছে, জার্মান বংশোদ্ভূত, আর এই ক্যাটেল ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী। এই ক্যাটেল এই তার যে চারিত্রিক যে বৈশিষ্ট্যের দিকগুলো, ট্রেড গুলো দেখে তিনি যে আইডেন্টিফাই করেছেন, বেসিক্যালি তিনি চারটে ভাগে ভাগ করেছেন, 1 2 3 4। এই চারটের মধ্যে প্রথমে কি আছে, সাধারণ সংলক্ষণ। দেখো এখানে কিন্তু সংলক্ষণ যোগ করা হয়েছে। 2 নম্বরে মৌলিক সংলক্ষণ, 3 নম্বরে প্রতীয়মান সংলক্ষণ, আর 4 নম্বরে উৎস সংলক্ষণ। আচ্ছা, এইটা আমি কোন বৈশিষ্ট্যটা দেখে কিভাবে আমি জানবো যে এই ব্যক্তি এই সংলক্ষণের মধ্যে আসছে, সেটাও দেওয়া আছে। দেখো, সাধারণ সংলক্ষণের মধ্যে আছে সহযোগিতা, যে এই সাধারণ সংলক্ষণের বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি কি হবে না, সে সহযোগিতার একটা তার প্রবণতা থাকবে, সে মানুষকে হেল্প করতে চাইবে, সে সবাইকে হেল্পের চেষ্টা করবে। সততা, তার মধ্যে একটা সততার চিহ্ন প্রস্ফুটিত হবে। এবং ক্রোধ, তার মধ্যে কিন্তু ক্রোধটাও বিদ্যমান, রাগ কিন্তু তার মধ্যে থাকবে। ঠিক আছে, এইটা গেল আমাদের সাধারণ সংলক্ষণ। এরপর দেখো মৌলিক সংলক্ষণ। মৌলিক সংলক্ষণের মধ্যে আছে কর্মশক্তি, মেজাজ। এই কর্মশক্তি মানে দেখো, মৌলিক যখনই বলছে আমরা বুঝতে পারছি যে কোনো নতুন জিনিস আবিষ্কার বা কিছু তৈরি করার একটা প্রবণতা বা কিছু আবিষ্কার করার প্রবণতা, যেটা আমরা কর্মশক্তির মাধ্যমে বুঝতে পারছি। আর যে যখনই কিছু একটা জিনিস আবিষ্কার করতে চাইবে দেখবে তার একটু মেন্টালিটি অন্য টাইপের হয়, মানে খুব মেজাজি ছেলে। আসলে মেজাজি মানে কি, সেখানে সে চিন্তা ভাবনা করতে থাকে 24 ঘন্টা, কিছু একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে থাকে, যারা মৌলিক চিন্তা ভাবনার মধ্যে থাকে, যেটা কর্মশক্তি এবং মেজাজ দেখে আমরা বুঝতে পারি। এরপর দেখো 3 নম্বরে প্রতীয়মান সংলক্ষণ। এই প্রতীয়মান সংলক্ষণের মধ্যে কি আছে, কৌতূহল বা স্বপ্রতিভা। কৌতূহল হচ্ছে গিয়ে কোনো কিছু জানার ইচ্ছা। যখন কোথাও কিছু একটা হচ্ছে দেখবে অনেকে আছে না, যা হচ্ছে পেরিয়ে চলে গেলাম, আবার কিছু জন আছে না, একটু দেখি কি হচ্ছে, কৌতূহল, এই যে জানার ইচ্ছা, আরে কি হচ্ছে জিনিসটা, এইটা হচ্ছে গিয়ে কৌতূহল। এবং তার মধ্যে একটা প্রতিভা থাকবে, সব প্রতিভা, নিজের একটা প্রতিভা থাকবে, যেটা প্রতীয়মান আর প্রতিভা, এই দুটোর মধ্যে কিন্তু মিলতে দেখো, মিলতে দেখে কিন্তু মনে রাখার সুবিধা। তো প্রতীয়মান সংলক্ষণ এটার মধ্যে আসছে। এরপর লাস্টে দেখবো আমরা 4 নম্বরে উৎস সংলক্ষণ। উৎস সংলক্ষণের মধ্যে আসছে আবেগ। আর একটা কি না, আধিপত্য বিস্তার করা, মানে সে চায় যে তার একটা আধিপত্য প্রতিষ্ঠিত হোক, বা তার আবেগ, সেই আবেগ মানে অল্পতে সে আবেগ প্রবণ হয়ে পড়ে। এইটা দেখে আমরা বুঝতে পারবো যে এই উৎস সংলক্ষণ বৈশিষ্ট্যযুক্ত। এরপর আসবো আমরা ডিটেলসে 16টি ফ্যাক্টর, কার না, ক্যাটেলের। এই ক্যাটেলের যে 16টা থিওরি,
যে ছোটটা টেট থিওরি, এটার মধ্যে প্রথমে আছে সংযত ভাস অসংযত। দেখো এটা বলার আগে আমি বলে রাখি যে আমরা যখনই একটা পড়বো ঠিক তার অপোজিটটা সাথে সাথেই আসবে। যেমন দেখো সংযত, সংযতর বিপরীত কি? অসংযত। কিছু ব্যক্তি হয় খুব সংযত, সব জায়গায় সব কথা বলবে না, নিজেকে কন্ট্রোলে রাখে। আবার কিছু ব্যক্তি আছে কন্ট্রোলে রাখতে পারে না, নিজেকে প্রকাশ করে ফেলে সবকিছু। বোঝা গেল? এটা হচ্ছে কি একটা হচ্ছে কি সংযত, অসংযত। এরপরে কম বুদ্ধি ভাস বুদ্ধিমান। কম বুদ্ধি মানে এমনি বুদ্ধিটা একটু, কিছু ব্যক্তি আছে যাদের বুদ্ধিটা খুব কম, বুদ্ধিটা খুব কম মানে তার প্রয়োগটা ঠিকঠাক করতে পারে না। আবার কিছু ব্যক্তি আছে বুদ্ধির খুব বেশি, মানে কোনো একটা জিনিস একবার দেখলেই চট করে মাথায় ধরে নেয়। আবার কিছু ব্যক্তি আছে অনেকবার ধরে বলতে হয় তবে গিয়ে তারা ধরতে পারে। বুঝা গেল? তো এটা গেল সংযত বনাম অসংযত, কম বুদ্ধি এবং বুদ্ধিমান। এরপর আছে প্রাক্ষবিক বিকার বনাম প্রাক্ষবিক স্থায়িত্ব। প্রাক্ষবিক আমরা আগে একটা ক্লাসে পড়েছিলাম, ইনস্টিংক্ট, ঠিক আছে? প্রক্ষোভ, ইমোশনস, আমরা যে আবেগ, আমরা যেটা প্রকাশ করে ফেলি, আবেগ, আবেগ জিনিসটা বুঝতে পারছো? কখনো কোনো একটা গল্প শুনতে শুনতে কেঁদে ফেললাম, কখনো গল্প শুনতে শুনতে হেসে ফেললাম, মানে আবেগ প্রবণ, সেই গল্পের সাথে নিজেকে মিশিয়ে নিজেকে তার মধ্যে একটা বিলীন করে একটা কি বলবো, নিজের বহিঃ প্রকাশ করা। ওকে, তো সেইটা গেল প্রাক্ষবিক বিকার এবং স্থায়িত্ব। কিছু ব্যক্তি আছে প্রাক্ষবিকটা অল্পতেই করে ফেলে, আবার কিছু ধরে রাখে। প্রাক্ষবিকটা নিজের প্রক্ষোভটাকে প্রকাশ করে না। এরপর দেখো প্রভুত্ব বনাম বশ্যতা। কিছু ব্যক্তি আছে সব জায়গায় লিডারশিপ পছন্দ করে, যে আমি লিড করব। আবার কিছু ব্যক্তি আছে না কারোর আন্ডারে কাজ করবে। সেম জিনিস দেখো, এটা প্রভুত্ব, ঠিক তার অপোজিট বশ্যতা। প্রভুত্ব মানে সে নিজে কাজ করবে, আর বশ্যতা মানে কারোর আন্ডারে কাজ করবে। একজনের মধ্যে লিডারশিপটা থাকে, একজনের মধ্যে সেটা থাকে না, সে কারোর আন্ডারে কাজ করতে চায়। এরপর দেখো গম্ভীর ভাস উচ্ছ্বাস প্রবণ। গম্ভীর মানে একদম সেই কোনো কথা বলবো না, হাসবো না, এটা হচ্ছে গম্ভীর। আর উচ্ছ্বাস প্রবণ মানে কি? নিজেকে মানে সবার আনন্দের সাথে মিশিয়ে দিতে চায়। ওরা আনন্দ করছে, আমি ওখানে গিয়ে ভাগ বসিয়ে দিলাম। গম্ভীর না, সব জায়গায় হাসা চলবে না, সব জায়গায় যাওয়া যাবে না, এই যে এই জিনিসটা, এই যে এই ভাগটা, এটা হচ্ছে যে গম্ভীর বনাম উচ্ছ্বাস প্রবণ। তারপর দেখো নীতি বিরুদ্ধ বনাম ন্যায়নিষ্ঠ। কিছু ব্যক্তি আছে ন্যায়নিষ্ঠ, মানে তাদের নীতিটাই মেন। আর কিছু ব্যক্তি ওর নীতি ফিতে রাখতো, আমি আগে চুরি করে পেট ভরে খাই। তো এই নীতি বিরুদ্ধ বনাম ন্যায়নিষ্ঠ, যে না ওটা করব না তো ওটা করব না, আমার নীতি এক, এইটা। এরপর দেখো লাজুক বনাম দুঃসাহসী। লাজুক বনাম দুঃসাহসী। লাজুক মানে কি? নিজেকে গুটিয়ে রাখা। আর দুঃসাহসী মানে সব জায়গায় মানে একটা খুব ইয়ের কাজ হচ্ছে, মানে কি বলবো, একটা খুব কষ্টকর কাজ হচ্ছে, সেখানেও সে ঝাঁপিয়ে পড়বে, সেখানেও সে ঝাঁপিয়ে পড়বে। এইটা হচ্ছে দুঃসাহসিকতা। এবং ঠিক তার বিপরীতটা, সে নিজেকে গুটিয়ে রাখছে, লাজুক। বুঝা গেল? তো এইটা হচ্ছে গিয়ে। তারপরে দেখো দৃঢ় মনোভাবাপন্ন বনাম নির্ভরশীল। কিছু ব্যক্তির মন আছে এই জিনিসটার প্রতি স্থির, যে আমি এটা বলেছি মানে এটাই ঠিক। আবার কিছু ব্যক্তি আছে কি না নির্ভরশীল, না ও এটা বলছে, হ্যাঁ তাহলে এটা চেঞ্জ হতে পারে, মানে সে ওর কথাতে একটা পরের উপর নির্ভরশীল, যে ও যদি বলে তাহলে ঠিক হতে পারে, মানে সে নিজের প্রতি অতটা দৃঢ় বিশ্বাস নেই। নেক্সট দেখো বিশ্বাসযোগ্য বনাম সন্দেহ প্রবণ। কিছু ব্যক্তি আছে সবাইকে খুব বিশ্বাস করে, সবাইকে খুব বিশ্বাস করে। আর কিছু ব্যক্তি আছে সন্দেহ প্রবণ, অল্পতেই সন্দেহ প্রকাশ, এই ও ঠিকঠাক করছে তো কাজটা, ও এই করছে তো, ও ওই করছে তো, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট দেখো বাস্তববাদী বনাম কল্পনা প্রবণ। কিছু ব্যক্তি আছে একদম বাস্তব নির্ভর, মানে বাস্তবে কি হচ্ছে না হচ্ছে বাস্তবটাকে বুঝে তারপর সে কথাবার্তা বলে। আর কিছু আছে কল্পনা প্রবণ, এই সে আছে না একটা কল্পনাতে গরু আকাশে ওড়ে, সেই টাইপের, সে কল্পনার ছলে একটা অলিক কল্পনা করে নিল। কিন্তু যারা বাস্তববাদী তারা কিন্তু সেই জিনিসটা করে না, তারা ঠিক তার উল্টোটা।
না আমি এটা দেখতে পাচ্ছি তো আমি এটাকে বিশ্বাস করবো, নচেত না। তারপরে দেখো আত্মপ্রত্যয়ী বনাম অবসাদগ্রস্ত। আত্মপ্রত্যয়ী বনাম অবসাদগ্রস্ত, কিছু ব্যক্তি আছে একদম অবসাদ, আমার দ্বারা কিছু হবে না, আমি কি করব, আমার কিচ্ছু হচ্ছে না, এইটা হচ্ছে কি অবসাদগ্রস্ত। আর আত্মপ্রত্যয় মানে নিজের প্রতি একটা দৃঢ় বিশ্বাস, না এটা আমি করতে পারবো, এটা আমি করতে পারবো, এইটা হচ্ছে কি আত্মপ্রত্যয়, মানে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। এরপর দেখো রক্ষণশীল ভাস উদারমনা। কিছু ব্যক্তি আছে আগলে রাখতে চায় সবাইকে, কিছু ব্যক্তি আছে আগলে রাখতে চায়, তুমি কোনো ভুল পদক্ষেপ নিচ্ছ সে আগলে নিতে চাইবে, যে না এটা করিস না, এটা কিন্তু খুব খারাপ হতে পারে। আর কিছু আছে উদার প্রবণ, উদারমনা। উদারমনা মানে ধর যা হচ্ছে হচ্ছে হোক, যাক যা হয় দেখা যাবে তোমার, এইটা হচ্ছে কি উদারমনা। আর রক্ষণশীলটা সে কিন্তু বোঝাচ্ছে না এইটা কিন্তু করলে তোর এই প্রবলেম হতে পারে, এই সমস্যা হতে পারে, বোঝা গেল? এইটা হচ্ছে কি মেইন জিনিস। এরপর দেখো দলের প্রতি নির্ভরতা ভাস আত্মনির্ভরতা। কিছু ব্যক্তি আছে দল যেটা করবে সেটাই ঠিক, আর কিছু ব্যক্তি আছে না আমি যেটা করব, আমি যেটা বলছি সেটা ঠিক, দল যদি তার বিরুদ্ধে যায় তো যেতেই পারে, বোঝা গেল জিনিসটা? তো দল নির্ভর, দলের প্রতি নির্ভরতা ভাস আত্মনির্ভরতা, নিজেই যেটা করছি সেটা ঠিক। অনিয়ন্ত্রিত ভাস নিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত মানে কিছু ব্যক্তি আছে যারা নিজেদের প্রতি কন্ট্রোল ক্ষমতা নেই, আর কিছু ব্যক্তি আছে খুব কন্ট্রোল, মানে আমি এটা করব না তো করব না, আমি আজকে মোবাইল দেখবো না তো দেখবো না। কিছু ব্যক্তি আছে না আমি দেখবো না, করে গিয়ে মোবাইলটা পেলো দিয়ে খুলে বসে গেল, বোঝা গেল জিনিসটা? তো সেইটা হচ্ছে গিয়ে আত্মনিয়ন্ত্রিত ভাস নিয়ন্ত্রিত। এবার লাস্টে আছে নিশ্চিন্ত বনাম উৎকণ্ঠিত। কোনো বিষয়ে কাউকে কোনো কাজ দিয়ে, কোনো কাজ দিয়ে সে নিশ্চিন্ত মনে থাকতে পারে। আমি তোমাকে কোনো একটা কাজ দিলাম, দিয়ে আমি একটা নিশ্চিন্ত মনে আছি না ও কাজটা করবে, এইটা হলো তোমার নিশ্চিন্ত। আর উৎকণ্ঠিত, আমি তোমাকে কাজটা তো দিয়ে দিলাম, তবে 24 ঘন্টা আমি টেনশন করছি তুমি কাজটা ঠিকঠাক করবে তো, তুমি কাজটা ঠিকঠাক করবে তো, এই যে এই জিনিসটা হচ্ছে নিশ্চিন্ত বনাম উৎকণ্ঠিত। তো এইটা গেল আমাদের ক্যাটেলের 16টি উপাদান তত্ত্ব, 16টি উপাদান তত্ত্ব। এর আগে পড়লাম আইজ্যাঙ্কের থিওরি এবং ক্যাটেলের থিওরি। তো এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো, হ্যাঁ এর আর একটা কথা বলে রাখি, তোমরা যদি ভাবো যে ক্লাসটা খুব কম হলো, এটা নিয়ে কিন্তু শুধু এক একটা বিষয়কে নিয়েই এক একটা ক্লাস হতে পারে, কিন্তু তোমাদের মধ্যে অতটা টাইম নেই, তোমাদের বিএডে মার্কস আনতে হবে, তাহলে সেই কম ক্লাসের মধ্যে কি করে বেশি জিনিস দেওয়া যায় সেইটা প্রচেষ্টা আমরা করে চলেছি, ঠিক আছে? তো এইভাবে তোমরা যদি পয়েন্ট ওয়াইজ মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু পরীক্ষাটা খুব একটা টাফ নয়, খুব সোজা। তোমরা এইভাবে পড়তে থাকো। এই ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাস আমরা আরো নতুন কোনো তথ্য নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।